ফের কি হতে পারে এয়ার স্ট্রাইক? নিখুঁত নিশানায় আঘাত করবে এবার ব্রহ্মোস মিসাইল। আবারও এয়ার স্ট্রাইকের সম্ভাবনা, নিশানায় আঘাত করবে এবার ব্রহ্মোস মিসাইল। আতঙ্কে পাক সেনা প্রধান, সেনাবাহিনী। তাই কি এবার সেনার সদর দফতরই সরিয়ে নেওয়া হচ্ছে? পাকিস্তানের ইসলামাবাদ রাজধানী থেকে 15 কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডি থেকে কোথায় লুকোনো হচ্ছে সেনার সদর দফতর? কোন কোন গোপন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে পাক পরমাণু বোমা? রাফালের সঙ্গে বিশেষ ড্রোন কিভাবে বোকা বানালো পাক এয়ার ডিফেন্সকে? কেন তড়িঘড়ি ভারতের সঙ্গে বৈঠক চাইছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ? আবারও কি এয়ার স্ট্রাইকের সম্ভাবনা প্রবল হচ্ছে? এই নিয়েই প্রশ্ন জল্পনা ক্রমশ হচ্ছে জোরালো। জারি রয়েছে অপারেশন সিন্দুর। এমতো অবস্থায় রাওয়ালপিন্ডি থেকে সরছে এবং কোথায় লুকোনো হচ্ছে সেনার সদর দফতর? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 15 কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডি, সেখানে সেনার সদর দফতর। সেই সদর দফতর কোথায় স্থান পরিবর্তন করে নিয়ে যাওয়া হচ্ছে? ফের কি এয়ার স্ট্রাইকের আশঙ্কায় ঘুম উড়েছে পাকিস্তানের? আঘাত করবে এবার ব্রহ্মোস মিসাইল। সব মিলিয়ে 0 আওয়ারে বোঝার চেষ্টা করব। আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন। সত্যজিৎ, 22 এপ্রিল পেহেলগাম হামলা এবং তারপর 15 দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত। আর ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, সেখান থেকে 15 কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডি সেনা সদর দফতর। না সরানোর পরিকল্পনা ইতিমধ্যেই আবারও ঘুম উড়েছে পাকিস্তানের। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করতে চাইছেন। আর এমতো অবস্থায় এটাই জানতে চাইবো যে 22 এপ্রিল যে পেহেলগামে নিরীহ ভারতীয় পর্যটকদের জঙ্গি হানায় শহীদ হতে হলো, তার থেকে 213 কিলোমিটার দূরে এই রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতর। তাও নিশ্চিত থাকতে পারছে না পাকিস্তান। সত্যি পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? দেখো অভিক, একটা বিষয় খুব পরিষ্কার যে আমরা যখন এই প্রোগ্রাম করছি তখন আমরা জানি না যে এখনও পর্যন্ত পাক সেনাপ্রধান তিনি বারে বারে আকাশের দিকে তাকাচ্ছেন কিনা যে কখন আবার ভারতীয় এয়ার স্ট্রাইক হয়, আমরা সত্যি জানি না। কিন্তু যে ছবিটা উঠে আসছে তা হলো পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি যে 11টা এয়ারবেস, তাদের স্ট্র্যাটেজিক্যাল ডিফেন্স যে ঘাঁটি রয়েছে, সেখানে যে এয়ার স্ট্রাইক বা আমাদের মিসাইল হিট হয়েছে, সেই ধ্বংসস্তূপগুলোতে এখন এই মুহূর্তে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি পরিদর্শন করছেন। এবং সেখানে পরিদর্শন করে তার বোধহয় এটা একটা মেন্টাল অ্যাগনি বা একটা ভেতরের একটা আর্তনাদ যে কি হয়ে গেল। এবং সেই সঙ্গে তিনি ইতিমধ্যেই বসতে চেয়েছেন, কথা বলতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তিনি শান্তির কথা বলতে চাইছেন। কিন্তু এ তো গেল একটা দিক। পাশাপাশি যে ছবি আমরা দেখাবো, যে স্ক্রিনে এখনই দেখাবো, যে যখন তিনি মুখে বলছেন যে আমরা শান্তি চাই, শান্তির কথা বলছেন, তখন আবার দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে চিকেন নেক, যে স্যাটেলাইট ইমেজ বা অন্যান্য যে ওপেন সোর্স ইনফরমেশন আমাদের কাছে আসছে, তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে চিকেন নেক, গুজরানওয়ালা এই চত্বরটাতে আবার নতুন করে আল খালিদ সহ বিভিন্ন যে পাকিস্তানি যে ট্যাঙ্ক, সামরিক ট্যাঙ্কগুলোকে জমা করা হচ্ছে, সেখানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। পাকিস্তানি আর্মি সেখানে এসে ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়াচ্ছে। তাহলে কোনটা ঠিক? শেহবাজ শরীফ আপনি মুখে বলছেন যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাইছি, শান্তির কথা বলছেন, আবার আপনার তরফে দেখা যাচ্ছে যে আপনাদের তরফে সেনাবাহিনী এই পাক পাঞ্জাব অংশে বা আমাদের সীমান্তবর্তী অংশে ট্যাঙ্ক বাড়াচ্ছে। আমরা সতর্ক আছি, কোনো সমস্যা নেই। বিন্দুমাত্র মিস অ্যাডভেঞ্চার হলেই আমরা সঙ্গে সঙ্গে যোগ্য উত্তর দেব। কি বলেছেন শেহবাজ শরীফ, কতটা আতঙ্কিত এবং স্ট্রাইক হওয়ার পর কতটা আতঙ্কিত তারা, এবং একই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী ভারতের তরফে কি বলছেন, আমাদের বক্তব্যটা কি, আমরা দ্রুত দর্শককে শুনিয়ে নেব। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपा सलार जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। The Indus Waters Treaty is held in abeyance and will be continued to be held in abeyance until cross-border terrorism by Pakistan is credibly and irrevocably stopped. একটা বিষয় অনেক পরিষ্কার যে শেহবাজ শরীফ তিনি মুখে যাই বলুন, কার্যক্ষেত্রে আমরা ছবিতে দেখাচ্ছি যে ফের পাকিস্তানের তরফে তাদের আল খালিদ ট্যাঙ্ক এবং অন্যান্য যে ট্যাঙ্কসগুলো আছে তারা তাদের চিকেন নেক ভারতের একদম আমাদের পশ্চিম সীমান্তে এবং পাকিস্তানের পূর্ব সীমান্তে ফের জড়ো করছে। মতলব খুব ভালো নয়। এবং একই সঙ্গে আমরা একটা অন্য তথ্য দেব
ভয়ঙ্কর তথ্য। কারণ পাকিস্তান বলছে যে তারা নাকি অনেক বড় ভিক্টরি পেয়েছে, বিজয় পেয়েছে, কিন্তু ভারতের একটা সেনা সদস্য ছেড়েই দাও, কোনো ছোটোখাটো সেনা ছাউনিও আমরা স্থান পরিবর্তন করাইনি, সঠিক স্থানেই আছে। কিন্তু এমন কি হলো যে রাতারাতি পাকিস্তানের যে রাওয়ালপিন্ডি চাকালা, সেখানে যে সেনা সদর দপ্তর, সেটাকেই সরানো হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ খবর, বিস্ফোরক তথ্য, যে যেখানে পাক সেনাপ্রধান আসিম মনির সহ একদম পাক সেনাকর্তারা বসে ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা হুঙ্কার দিচ্ছিলেন এতদিন ধরে, সেই সেনার সদর দপ্তর তাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় সরানো হচ্ছে? যে তথ্য আমাদের কাছে আসছে যে ইসলামাবাদ, রাজধানী ইসলামাবাদ, তার কোনো জনবহুল অংশে এই সেনা সদর দপ্তরকে সরানো হবে। এখানে একটা গোয়েন্দা রিপোর্ট আসছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে বা ইন্ডিয়ান যে এয়ার স্ট্রাইক যাতে কম হয় বা না হয়, কারণ ভারতবর্ষ একটা রেসপন্সিবল কান্ট্রি, সেই কারণে আমাদের এয়ার স্ট্রাইকের হাত থেকে বাঁচার জন্য রাজধানী ইসলামাবাদের জনবহুল অংশে সরানো হচ্ছে পাকিস্তানের সেনার সদর দপ্তর। পাকিস্তান সেনারা এতটাই ভীতু এবং কাপুরুষ, তাদের নিজেদের নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষা এবং নিজেদের যে রক্ষার কোনো ক্ষমতা নেই বলেই তারা পাকিস্তানের সাধারণ নাগরিককে ফের ঢাল করছে। যেমন তারা এই উত্তেজনার সময়, অর্থাৎ নির্দিষ্টভাবে যে কনফ্লিক্ট হয়েছিল সেই সময় তাদের এয়ারলাইন্সগুলোকে আকাশে রেখেছিল এয়ার ডিফেন্স হিসেবে, ঠিক সেইভাবেই তারা তাদের সদর দপ্তরকে নিয়ে চলে যাচ্ছে ইসলামাবাদে বলেই বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে। কখন নিচ্ছে? কারণ আমাদের কাছে তথ্য আসছে যেটা, যে শেহবাজ শরীফ প্রধানমন্ত্রীর সঙ্গে আসিম মুনির সেনাপ্রধানের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেই সিদ্ধান্ত। এবং কিভাবে হচ্ছে গোটা বিষয়টা, সেটা হলো যে এই যে নির্দিষ্টভাবে রাওয়ালপিন্ডির যে সেনা সদর, তার কাছেই রয়েছে নূর খান এয়ারবেস। যখন আমাদের ব্রহ্মোস আছড়ে পড়ে বলে বিভিন্ন অংশ মনে করছে, সেটা যেমন সেনার সদর দপ্তরও আছড়ে পড়েছিল এবং নূর খান এয়ারবেসেও পড়েছিল। নূর খান এয়ারবেসের যে এয়ার সার্ভেলেন্স ছিল বিনষ্ট হয়ে যায়। C-130 যে বিগ ইউএসের যে মানে এয়ারক্রাফট, সেটাকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় এবং নির্দিষ্টভাবে এরপরই সেই সময় আসিম মুনির তিনি প্রাণে বাঁচতে সেনা সদরের ভেতরেই তিনি ফর্টিফাইড বাংকার বলা হয়, এগুলো বিশেষ ধরনের বাংকার, তার মধ্যে ঢুকে আত্মগোপন করেছিলেন। এরপরে তারা সিদ্ধান্ত নেন যে আর বেশিক্ষণ নয়, এরপর বেশিক্ষণ থাকলে একেবারে তছনছ দুর্মুষ করে দেবে ইন্ডিয়ার যে এয়ার স্ট্রাইক। এবং নূর খান এয়ারবেসের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়, যে কারণে ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই নূর খান এয়ারবেস, সেখানে এই ঘটনার পর এবং রাওয়ালপিন্ডির ঘটনার পর তারা সিদ্ধান্ত নেন যে রাজধানী ইসলামাবাদে তারা সরে যাবেন। সেনার সদর দপ্তর সরে যাচ্ছে ইসলামাবাদে, তার কারণ তারা আর সিকিউরড নয়, ভারতের টার্গেটের মধ্যেই তারা পড়ছে, কারণ ইসলামাবাদে সে অর্থে বিগ টার্গেট হয়নি। সে কারণে এই আসিম মুনির সেনাকর্তা বা সেনা প্রধানের মনে হচ্ছে যে তারা কিছুটা সেফ থাকবেন সেখানে। সত্যি খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট তুমি যেটা বললে, যে ভারতের নীতি, ভারতের দায়িত্বশীলতার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নাগরিককে ঢাল করা, যাতে অপারেশন সিন্দুরেও ভারতের সেনাবাহিনীর তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে বারবার বলা হয়েছে যে পাকিস্তানের সাধারণ জনজীবন, পাকিস্তানের নাগরিক, তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি যাতে না হয়, সেই কথা মাথায় রেখে অপারেশন সিন্দুর চলেছে। শুধুমাত্র জঙ্গি ঘাঁটি বিনষ্ট করা হয়েছে, শুধুমাত্র সন্ত্রাসীদের বিনাশ করার জন্য এই অপারেশন করা হয়েছে, অপারেশন সিন্দুর। এক্ষেত্রে দাঁড়িয়ে এই সন্ত্রাসী কার্যকলাপ, জঙ্গি চিন্তাভাবনা, পাকিস্তানের এই ষড়যন্ত্র এবার নাগরিকদের মধ্যে জনবসতিপূর্ণ এলাকায় সেনা সদর দপ্তর নিয়ে গিয়ে তা চালিয়ে যাওয়ার কৌশল কি এটাই? না, আমি যে আগে উল্লেখ করলাম সেটা হলো গিয়ে দর্শকদের জন্য পরিষ্কার করে বোঝানোর জন্য সেটা হলো গিয়ে যে পাক নাগরিকদের ঢাল করা হচ্ছে, যাতে কোনো দায়িত্বশীল রাষ্ট্রই কোনো দেশের নাগরিককে টার্গেট করে না, তারা মূলত যে সিস্টেমটাকে টার্গেট করে, যেটা সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক পয়েন্টসগুলোকে। তাই নাগরিকদের প্রথম অংশে রেখে, অর্থাৎ ফ্রন্ট লাইনে রেখে তারা সেনা সদর দপ্তরকে নাগরিকদের ঠিক তাদের অভ্যন্তরে, অর্থাৎ নাগরিকদের ঢাল করে সেনা সদর দপ্তরকে তারা রাজধানী ইসলামাবাদে নিচ্ছে। এটা পাক সেনার বড় একটা হার। এবং এদের যে, অর্থাৎ পাকিস্তানের সেনার যে নূর খান এয়ারবেস থেকে শুরু করে 11টা এয়ারবেস যে তছনছ করেছি, আমরা দুর্মুষ করেছি, তার তথ্য তো আমরা দিচ্ছি। একই সঙ্গে সেখানকার প্রাক্তন বায়ুসেনা কর্তা তারাও একই কথা বলছেন। কি বলছেন সেই তথ্য দর্শকদের শোনাবো, দেখুন। He came with surface-to-surface missiles. Yep. वो भी फिर आर्मी और एयरफोर्स ने, आर्मी ने अल-फतह हमारे मिसाइल मारे और एयरफोर्स ने, ये जो आप सुबह की बात कर रहे हैं,
जी जी ये 10 की सुबह को हुआ, बिकॉज मेरी कुछ लोगों से बात भी हुई। उस बेस के ऊपर 4 सरफेस टू सरफेस ब्राह्मोस मिसाइल आए, सरफेस टू सरफेस या एयर टू सरफेस, ये मुझे नहीं पता। तो पायलट्स जो हैं वो पहले दौड़े कि वो अपने जहाजों को सिक्योर करें, और जैसे पहला आया वो जूम करके ऊपर से दूसरा आया, फिर तीसरा आया, फिर चौथा आया, जो कि अनफॉर्चुनेटली बुलारी में डायरेक्टली आके एक हैंगर पे लगा जहां पे कि हमारा एयरबैग्स खड़ा था, जो डैमेज हुआ, जहां पे शहादतें भी हुई। আরেকটি তথ্য অভিজ্ঞ আসছে, যেটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ভারতের সেনাবাহিনী বায়ুসেনা যারা অর্জন করেছে, এই তথ্য দর্শকদের জানার জন্য বলছি। একটা অসাধারণ সাফল্য আমরা পেয়েছি। সেই সাফল্যটা হলো যে যখন পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেমকে আমরা বিনষ্ট করেছিলাম, ওদের HQ-9P-কে আমরা ধ্বংস করেছিলাম, একই সঙ্গে পাকিস্তানের যারা এয়ারফোর্সের কর্তা তাদেরকে একেবারে মূর্খ বানিয়ে, বোকা বানিয়ে আমাদের যে এয়ার ফ্লিট সেটা প্রবেশ করেছিল পাকিস্তানের বিভিন্ন অংশে, আমরা কিন্তু হিট করতে পেরেছিলাম। কিভাবে সেই তথ্য আমরা দেবো। এটা ভারতের যে নিজস্ব সংস্থা DRDOর সাফল্য, সেটা কিভাবে হয়েছিল। যে তথ্য আমরা পাচ্ছি যে আমাদের নিজস্ব তৈরি ড্রোন, যেটার নাম লক্ষ্য বা লক্ষ্য, এই লক্ষ্য ড্রোন, এই ড্রোনের একটা অদ্ভুত ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা হলো যে পুরাণে মারিচ বলে একটা ক্যারেক্টার, তুমি রামায়ণ আমরা জানি, সবাই জানি সেটা। মারিচ নিজেকে সোনার হরিণে পরিণত করেছিল, অর্থাৎ নিজেকে ক্যামোফ্লেজ ক্যারেক্টারে পরিবর্তিত করতে পারে, একটা চরিত্র পরিবর্তন, চেহারা পরিবর্তন করতে পারে। তো যে ঘটনার কথাটা বলছি, যখন অতিরিক্ত এয়ার স্ট্রাইকের ভয়ে পাকিস্তান ভুগছে, সেই মুহূর্তে পাকিস্তানের এয়ারফোর্সের কর্মকর্তারা সেখানকার র্যাডারকে নিয়ন্ত্রণ করছিলেন। তারা দেখলেন যে ভারতের তরফে সুখোই এবং MiG-29-এর যে এয়ার ফ্লিটটা তারা আশঙ্কা করছিলেন, তার সঙ্গে এই ফ্লিটের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি ফাইটার আসছে। তারা তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমে, যেটা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম বা র্যাডার, সেখানে সেটা শো করতে শুরু করলো তাদের র্যাডারে যে 100 ফাইটার জেট পাকিস্তানের আকাশে ঢুকেছে। এবং তারা কার্যত একদম মানে বিভৎস ভয় পেয়ে গেল, কারণ এতটাই ভয় পেল যে তাদের যে সিস্টেম এয়ার ডিফেন্স সেটা অলরেডি তো বিনষ্ট হয়ে গেছে। তারা কিভাবে এত বড় একটা এয়ার ফ্লিটকে ঠেকাবে তারা চিন্তা করছিল। এবং তুমি দেখবে প্রাথমিকভাবে পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছিল, এখন আর দাবিটা করছে না, যে তারা বেশ কয়েকটি ফাইটার জেটকে, ভারতীয় ফাইটার জেটকে ভূপতিত করেছে বা তারা শটডাউন করেছে। আসল গল্পটা কী ছিল? আসল গল্পটা আমাদের যে এয়ার স্ট্রাইক ছিল, সুখোয়ের সঙ্গে আমরা এয়ার স্ট্রাইক করেছিলাম, সেই সুখোয়ের সঙ্গে বা MiG-29-এর সঙ্গে বেশ কিছু লক্ষ্য ড্রোন আমরা পাঠিয়েছিলাম। তো এটা মানে সার্ভিলেন্স ড্রোন বলে আমরা জানি। এই ড্রোনটা যখন আকাশে এয়ার ফ্লিটের সঙ্গে উড়বে, তখন এই ড্রোনটাকে যখন তুমি র্যাডারে দেখবে, শত্রুপক্ষের র্যাডারে দেখবে, তখন ড্রোনটা নিজেকে সুখোই বলে পরিচয় দেবে। আবারও বলছি যে ড্রোনটা ড্রোনই ছিল, কিন্তু এই ড্রোনটা যখন শত্রুপক্ষের কোনো আকাশে প্রবেশ করবে, তখন শত্রুপক্ষ তাদের র্যাডারে এই ড্রোনটাকে সুখোই 30 MKI হিসেবে দেখতে শুরু করবে। এই ড্রোনটার মধ্যে সেই স্পেশাল একটা কোয়ালিটি আছে যে নিজেকে ফাইটার জেট হিসাবে সে শত্রু র্যাডারের কাছে পরিচয় করাতে পারে। এই অভাবনীয় সাফল্য আমাদের বিজ্ঞানীদের, যে কারণে কয়েকটা ড্রোনকে শটডাউন করে পাকিস্তানি সেনা ভেবেছিল বা পাকিস্তানি এয়ারফোর্স ভেবেছিল যে তারা ভারতীয় ফাইটারকে শটডাউন করেছে, পরে তারা মুখ লুকিয়েছে। সত্যি এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি, বারংবার পাকিস্তানের তরফ থেকে, সেনার তরফ থেকে মিথ্যাচার, বারংবার মিথ্যাচার করা হচ্ছিল, এবং তাদের এই ভ্রান্ত ধারণা, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ভারতের বিজ্ঞানীরা যে ড্রোন, যার ধাঁচ এক প্রকার সুখোয়ের মতো, এই ঘটনাকে এক প্রকার এই অপারেশন সিন্দুরের মধ্যে কত বড় এই সেনাবাহিনীকে বোকা বানানোর কৌশল বলে মনে হলো? না, সেটাই, সেই তথ্যই আমরা জানানোর চেষ্টা করি দর্শকদের, যে নির্দিষ্টভাবে পাক সেনাবাহিনী এরপর ভয় পেয়ে যায়। তারা ভাবতে শুরু করে যে বিপুল পরিমাণ ফাইটার জেট ভারতের তরফে আসছে। আসলে আমাদের যদি 50টা ফাইটার থেকে থাকে, বাকি 50টা ছিল এই স্পেশাল লক্ষ্য ড্রোন, যারা পাকিস্তানি যে এয়ারফোর্সের র্যাডারে যে ছবিটা আসে সেটা সুখোই হিসাবে এসেছিল, যে কারণে পাকিস্তান প্রাথমিকভাবে ভেবেছিল যে তারা কোনো ভারতীয় ফাইটারকে শটডাউন করেছে, কিন্তু আদতে ছিল অত্যন্ত কম খরচে তৈরি এই লক্ষ্য ড্রোন। এবং তার পাশাপাশি বলবো যে রাফায়েলকে কেন পাকিস্তান শটডাউন করতে পারবে না, আমরা ছবিতে দেখিয়ে দেবো যে রাফায়েল পৃথিবীর একমাত্র ফাইটার জেট যে ডিজিটাল ডুপ্লিকেট তৈরি করতে পারে। সেই ছবি আমরা দেখাবো যে ডিজিটাল ডুপ্লিকেসিটা কি। ডিজিটাল ডুপ্লিকেট হলো যখন রাফায়েলের পাইলট, কোনো ভারতীয় পাইলট, তিনি বুঝতে পারবেন যে তাকে মিসাইল লক করেছে শত্রুপক্ষ, তখন সে তার ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে
সে তার ওই সময়ের অর্থাৎ সে যখন আকাশে উঠছে, ওই আকাশে ওড়ার সময় সে একটা নিজস্ব প্রতিবিম্ব তৈরি করতে পারে, প্রতিচ্ছায়া তৈরি করতে পারে তার স্পেকট্রা সেলফ প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে। এই স্পেকট্রা সেলফ প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে সে নির্দিষ্টভাবে তার আরেকটা রাফায়েলের প্রতিচ্ছবি ঠিক তার পাশেই তৈরি করে ফেলে। তখন শত্রুপক্ষের মিসাইল যারা লক করেছিল আসল রাফায়েলকে, অরিজিনকে, সে তখন বিভ্রান্ত হয় এবং এই ছেড়ে যাওয়া যে শ্যাডো রাফায়েল তাকে লক্ষ্য করতে শুরু করে। ফলে রাফায়েলের যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে তাকে ঘায়েল করা এত সহজ নয়, কারণ ফ্রান্স এবং আমেরিকার সাম্প্রতিক মহড়াতে যে F-35 তাদের স্টেলথ প্রযুক্তির ফাইটার এবং তাদের আরও একটি মার্কিন যে স্টেলথ প্রযুক্তির ফাইটারকে এই রাফায়েল ধরাশায়ী করেছে বলেই বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। ফলে রাফায়েলকে পাকিস্তানের যে দাবি তা একেবারেই ভুল দাবি, কারণ ইলেকট্রনিক ওয়ারফেয়ারে রাফায়েল পৃথিবীর 1 নম্বর এয়ারক্রাফট ফাইটার জেট, কোনো সংশয় নেই। ফলে রাফায়েল যে ডিজিটাল ডুপ্লিকেসি তৈরি করতে পারে শত্রুপক্ষকে বোকা বানানোর জন্য, সেই ছবি আবার আমরা স্ক্রিনে রাখছি। আমি একেবারেই সত্যজিৎ, এবং এখান থেকে সার্বিক যে কটা বিষয় আজ এখনো পর্যন্ত 0 আওয়ারে আপনাদের সামনে আসলো, তার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ জারি রয়েছে অপারেশন সিন্দুর। আর তারপর ফের কি এয়ার স্ট্রাইকের আশঙ্কায় পাকে প্রশাসনের ঘুম উড়েছে? আমাদের সঙ্গে 0 আওয়ারে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্বাগত দীপ্তাংশু বাবুকে। জারি রয়েছে অপারেশন সিন্দুর, আবারও কি এয়ার স্ট্রাইকের আশঙ্কায় ঘুম উড়েছে পাকিস্তানের? এরই মাঝে ইসলামাবাদ থেকে 15 কিলোমিটার দূরে পাক সেনা কার্যালয়, প্রধান কার্যালয় রাওয়ালপিন্ডি থেকে সরছে। সব মিলিয়ে বোঝার চেষ্টা করছি। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সত্যজিৎ, দীপ্তাংশু, যে প্রশ্নে আমরা থাকার চেষ্টা করছিলাম সেই প্রশ্নটা হলো যে পাকিস্তানের ওপর যে প্রত্যাঘাত হয়েছে সেটা এতটাই তীব্র যে পাকিস্তানের যে সেনা হেডকোয়ার্টার সেটা রাওয়ালপিন্ডি থেকে সরে তারা গোপন স্থান অর্থাৎ ইসলামাবাদে কোনো জনবহুল এলাকায় নিয়ে যাচ্ছে বলে আমরা তথ্য আমাদের বিভিন্ন সোর্স কনফার্ম করছে। এবং একই সঙ্গে পাকিস্তানের যে নিউক্লিয়ার ওয়ারহেডস 170 মতো সেগুলোকে বিভিন্ন তারা গোপন অংশে সরিয়ে দিচ্ছে কিরানা হিলসের ঘটনার পরে বা সারগোদার এয়ার স্ট্রাইকের পরে। কতটা আতঙ্কিত এবং পাকিস্তানটি কী করতে চাইছে? ইতিমধ্যে শাহবাজ শরীফের আপনি তো শোনালেন, ওদের প্রধানমন্ত্রী একদম পরিষ্কার বলে দিয়েছে কিরম ভাবে ওদের এই বিভিন্ন এয়ারফোর্স বেস অ্যাটাক হয়েছে, যেটা ওনাকে শাহবাজ শরীফকে ভোর 2:30টার সময় ওনাদের চিফ আসিম মুনির ঘুম থেকে তুলে বলেছিল। এটা তো একদম পরিষ্কার, উনি তো এটা জনসমক্ষে সবার সামনে বলেছেন। আর একটা আমি সত্যজিৎবাবু একটা আপনাকে নিউজ দিচ্ছি, আপনারা যেটাকে ব্রেকিং নিউজ বলে। মিজাজ ভিশন চাইনিজ একটা স্যাটেলাইট ফার্ম এবং আমাদের একটা আছে ইন্ডিয়াস কাওয়া স্পেস। এটা ইসরো ছাড়াও আমাদের অনেক প্রাইভেট কোম্পানি আছে তারা স্পেস নিয়ে কাজ করছে। কাওয়া স্পেস আর চীনের মিজাজ ভিশন এরা বহু পিকচার পাঠিয়েছে এবং তার মধ্যে আমরা পরিষ্কার দেখছি যেটা আপনি দেখালেন যে গ্রুপ হেড ওদের যে জেনারেল হেডকোয়ার্টার্স আর্মি হেডকোয়ার্টার যেটা রাওয়ালপিন্ডি চাকলালায় আছে এবং নূর খান বেস যেটা আমরা একবারে তহস নহস করে দিচ্ছি ওই এয়ারপোর্ট একবারে তার পাশে হচ্ছে ওদের জেনারেল হেডকোয়ার্টার যেখানে আসিম মুনির বসে। এবং ওখানে আমরা চাইনিজ এয়ার সিস্টেম আপনি অনেকবার বলেছেন HQ-9, কিন্তু আপনার দর্শক আমরা সিএন এই 0 আওয়ার থেকে অনেক নতুন জিনিস দর্শকদের জানাই, আজকেও জানাচ্ছি। শুধু HQ-9 অনেকে জানিয়েছে চীনের একটা এয়ার ডিফেন্স সিস্টেম, বাট পাকিস্তান আর একটা চীনের মেন এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করে যেটা কোনো মেইনস্ট্রিম মিডিয়া এখন দেখায়নি। আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি এটার নাম হচ্ছে LY-80 সিস্টেম। তো HQ-9 আর LY-80 এই দুটো ইন্টিগ্রেট করে এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছিল চীনের, তা সত্ত্বেও একে ভেদ করা হয়েছে। এবং আপনি যেটা একবারে ঠিক করে জানালেন, এরা আপাতত জেনারেল হেডকোয়ার্টার মনে হয় আমরা যতটা আমাদের কাছে ইনফরমেশন আছে ইসলামাবাদের দিকে সরাতে চাইছে ফ্রম রাওয়ালপিন্ডি, আপনি ঠিক মতো বলেছেন। এবং এই বিভিন্ন যে আপনি দেখালেন যে আমাদের ডিসেপশন ড্রোন যেটা ইন্ডিজিনিয়াস ড্রোন তার নাম লাক্ষ্য অথবা লক্ষ্য যা বলতে পারেন, সেটার আমরা একটা জিনিস যেখানটা আরো দর্শকদের কাছে ক্লিয়ার হবে কিভাবে হয়। এইটা একটা নতুন ডিসেপশন টেকনিক যেটা একটা নিউ ডক্টরিন আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, পাকিস্তানকে বলতে পারেন অথবা পুরো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন একটা চ্যাপ্টার যে ডিসেপশন কাকে বলে। এই যে মরিচ বলছিল সেই ডিসেপশন টেকনিক, এই ড্রোনগুলো দুটো ড্রোন পাঠানো হয়েছিল সত্যজিৎ বাবু, একটা লক্ষ্য যেটা আপনি বললেন লাক্ষ্য, আর একটা পাঠানো হয়েছিল বনশি জেট 40, এটা আমরা কিনেছিলাম ইউনাইটেড কিংডম থেকে। এই দুটো জেট একটা লাক্ষ্য
ওড়ে হচ্ছে 700 কিলোমিটার পার আওয়ার, 700 কিলোমিটার পার আওয়ার। আর বনশি জেট 40 এটা ওড়ে হচ্ছে 750 কিলোমিটার পার আওয়ার। এগুলো জানলে তাহলে বোঝা যাবে কেন ডিকয়। এটা ওদের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস আছে, যে যখন ওরা পাকিস্তান এয়ার স্পেসে ঢোকে এমন ভাবে প্রিসিশন ইলেকট্রনিক ওয়ারফেয়ার দেয়, একটা রাডারে যখন আসে একইভাবে যখন মিগ 29 অথবা সু-30 ওড়ে যে রাডারে যে সিগন্যালস পাওয়া যায় একইভাবে এই ড্রোনগুলোর এই সিগন্যাল পাওয়া যায়। তো পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, ওরা ভাবছে যে এই ড্রোনগুলো উঠছে, কিন্তু ভাবছে যে সু-30 অথবা মিগ 29 পাকিস্তান সঙ্গে সঙ্গে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেল। তাদের যে জেট আছে JF-17 JF-10 সঙ্গে সঙ্গে টেক অফ করলো। এবার পেছনে আস্তে আস্তে আমাদের এটা নিয়ে অন্যদিকে চলে গেল। এবার ওদের যেমন যেমন আপনার সেই মহাভারতের সেই রামায়ণের কথা, অন্যদিকে রাম এবং লক্ষণকে অন্যদিকে নিয়ে চলে গেল, সেই একইভাবে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল এবং ওরা অন্যদিকে দৌড়তে থাকলো। পেছন দিকে হারপি অথবা হ্যারপ ড্রোন অথবা ব্রহ্মোস মিসাইল অ্যাকিউরেট টার্গেট করলো এই 11 এয়ারবেস। ওরা বুঝতেই পারলো না এয়ারফোর্স বেস এবং এয়ার ডিফেন্স সিস্টেম যে কোন দিকে, এবং সাথে সাথে ওদের একটা ইরি স্যাপ যেটা আর্লি ওয়ার্নিং সিস্টেম, একটা খুব অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা উপরে ওড়ে, সেটাকেও মিসগাইড করে সেটাকে ভেঙে দেওয়া হলো, যাতে ওদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার যেখান থেকে কমান্ড অ্যান্ড কন্ট্রোল করে কমপ্লিট এয়ার ডিফেন্স সিস্টেম, এটাকে নষ্ট করে দেওয়া হলো। তাতে লাভ কি হলো? এই 11 এয়ারফোর্স বেস, আপনি যেটা বারবার আমরা বলি নূর খান বেস থেকে সারগোদার থেকে নিয়ে জাকোবাবাদ, F-16 নিউক্লিয়ার পাইল স্টক যেখানে থাকে, এগুলোর এরিয়া অনুযায়ী, আমি বলছি না নিউক্লিয়ার পাইল হিট হয়েছে, এরিয়াগুলো এয়ারফোর্স বেস গুলো হিট করলো এবং তাদের রানওয়ে গুলোকে শেষ করে দিল, বড় বড় ক্রেটার করে দিল। কারা করলো? এই আপনি যেটা বললেন ব্রহ্মোস, এই একজন এয়ারফোর্স অফিসার পাকিস্তানের শোনালেন, উনি ঠিক বলছেন। এই বিভিন্ন ব্রহ্মোস গিয়ে বড় বড় এয়ারফোর্স বেসের রানওয়ে কেটা, যাতে প্লেনগুলো তো উঠতে পারলো। ছোট্ট করে একটা কথা উল্লেখ করবো আপনাকে একটু বিরত করে, যে যখন ব্রহ্মোসের কথা উঠছে এবং পাকিস্তান ইনিশিয়ালি অস্বীকার করেছিল, কিন্তু বিশ্বের তাবর দেশ, এক ঝাঁক দেশ, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, এক ঝাঁক দেশ, তারা এই মুহূর্তে ব্রহ্মোসের মতো যে ক্ষেপণাস্ত্র তারা কিনতে চাইছে, লম্বা লাইন পড়েছে, যদিও ভারত এ বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি। এবং একই সঙ্গে চাইনিজ যে ওয়েপেন্স নিয়ে বা সমরাস্ত্র নিয়ে তারা লড়াই করেছিল, এবং এই প্রত্যাঘাতের পরে, অপারেশন সিঁদুরের পরে যে আমরা শেয়ার ফলিং বিভিন্ন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আছে, তারা দেখাচ্ছে যে চায়না বা চীনের যে সমরাস্ত্র, বিভিন্ন ধরনের যে এয়ার ডিফেন্স বা এয়ারক্রাফট, এগুলোর যে শেয়ার দর বিশ্ববাজারে হু হু করে পড়ছে। এটা তো কোনো লুকোনো তথ্য নয়, সারা বিশ্বের কাছে এটা প্রমাণিত যে চাইনিজ প্রোডাক্ট সেটার কত ভালো হবে। সেই চায়নার যে সমরাস্ত্রের যে শেয়ার বা দর আন্তর্জাতিক বাজারে হু হু করে পড়ছে, তার কারণ এই প্রত্যাঘাতের যে প্রতিরোধ চায়নার যে এয়ারক্রাফট J-10C বা JF-17 থান্ডার বা তাদের যে HQ-9 এয়ার ডিফেন্স কেউই করে উঠতে পারেনি। দীপ্তাংশুবাবু, একদম সত্যজিৎ বাবু সঠিক বলেছেন। আমি একটু মজা করি, কারণ আমরা সবসময় খুব সিরিয়াস আলোচনা করি, দর্শকদের জন্য একটা মজা করছি। পাকিস্তানরাও আমাদের থেকে ব্রহ্মোস চাইছে, তো আমরা বলে দিচ্ছি পাকিস্তান ও জিজ্ঞেস করেছে কত দাম, মুদিখানা ভাবছে ভারতকে যে কত দামে আপনারা ব্রহ্মোস আমাদের দেবেন। যেমন 17-18টা দেশ অলরেডি রিকোয়েস্ট ফর প্রপোজাল RF পাঠিয়ে দিয়েছে। তো ভারত বলেছে পাকিস্তানকে আমরা আপনাদের ফ্রিতে দেব, আপনারা বলুন কোথায় ড্রপ করতে হবে, নূর খান বেসে ড্রপ করবো না সারগোদা না নতুন কোথায় ড্রপ করতে হবে, নিশ্চিতভাবে আমরা পাঠিয়ে দেবো পাকিস্তানকে। তো সিরিয়াসলি যেটা আপনি জিজ্ঞেস করলেন, নিশ্চিতভাবে চায়না আর্মামেন্ট ইন্ডাস্ট্রি ভারত যেভাবে হিট করেছে, একটা বিরাট হিট করেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র খুব খুশি যে চীনের ওয়ারফেয়ার ইকুইপমেন্ট প্রায় 9 থেকে 10% ইন্টারন্যাশনাল ডাও জোন্সে অথবা যে সব জায়গায় ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট 9 to 10% এদের ইন্ডাস্ট্রি ড্রপ করে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, একদমই ভারতের ব্রহ্মোসের জয় জয়কার, ভারতের এয়ার ডিফেন্সের জয় জয়কার। একই সঙ্গে পাকিস্তানের তরফে তাদের যে মানে সন্ত্রাসবাদকে সমর্থন করে পাক ডিফেন্স বা পাক সমর বাহিনী যে গানটি সম্প্রতি তারা রিলিজ করেছে, সেখানেও ছত্রছত্র রয়েছে জিহাদকে সমর্থন করার কথা, মুজাহিদকে সমর্থন করার কথা। আবিক,
একেবারে অনেক ধন্যবাদ কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। ধন্যবাদ চিফ রিপোর্টার সতীন মুখোপাধ্যায়কে। জারি রয়েছে অপারেশন সিন্দুর, তাই পরিস্থিতি নজর থাকবে প্রতি মুহূর্তে, যাবে যতদূর। খবরে থাকুন, সঙ্গে রাখুন সিএন।